হ্যাঁ, গতকাল আমরা লেখিকা পরিচিতি পড়েছিলাম এবং গল্পের একটুখানি আলোচনা করেছিলাম জ্ঞানচক্ষু। আজকে বাকি অংশটা পড়ে নেব। গ্রীষ্মের ছুটিতে তপন মামাবাড়িতে এসেছেন ছোট মাসিমা এবং ছোট মেসোমশাই। তো ছোট মাসিমা তপনের থেকে বছর 8 বড়। তপনের একটা লেখা হঠাৎ সে মাসিমাকে, সে যা করে মাসিমাকে দেখাতেই মাসিমা সেটাকে নিয়ে হই হই করে ছুটলেন মেসোর কাছে। মেসো একটা কলেজের অধ্যাপক। তো তপন একটু লাজুক স্বভাবে না মাসি করতে করতে পিছনে ধাওয়া করলো। হয়েছে কি বলে মাসি গিয়ে মেসোর হাতে লেখাটি দিল। মেসো দেখলেন, মুচকি হাসলেন। তখন ছোট মাসি বলছেন, আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোষ। তো ছোট মেসোমশাইকে দেখাই। তো গেলেন কোথায়? গেলেনই কোথায় গল্পের সে আঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হা করে বসে আছে তপন। গ্রীষ্মের ছুটি শেষ, মামা বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গেছে। এই করে গ্রীষ্মের পড়া কিছু হয়নি। আর এদিকে বাড়িতে এসে তার নামে রটে গেছে, কেউ বলছে কবি, কেউ সাহিত্যিক, কেউ কথাশিল্পী। আর উঠতে বসতে শুধু তপনের নামে নানান ঠাট্টা। তোর হবে বাবা, তোর হবে, কেউ পিঠ চাপিয়ে বলছে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় হঠাৎ সেই ঘটনা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। কেন? হেতু? সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে উঠল তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেই নাম রয়েছে, প্রথম দিন ব্রাকেটে গল্প, তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু হাসেন, হেসে বলেন, একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন অমন হয়। ক্রমশ ওই কথাটাও ছড়িয়ে পড়ে, এই কারেকশনের কথা। বাবা বলেন, তাই না হলেই ফট করে একটা লেখা লিখলো আর ছাপা হয়ে গেল। মেজকাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প পড়ে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে
যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ তখন খুঁজে পায় না। এমনই হয়। যা দিয়ে শুরু করেছিলাম কাল, যে কিশোর মনের মধ্যে যে আহ্লাদ জেগে ওঠে, তা মুহূর্তের মধ্যে নিভেও যায়। কেমন প্রশংসার পাশাপাশি একটা পাইয়ে দেওয়ার তিরস্কার তাকে ভোগ করতে হয়। এটা তপনকে খুব নাড়া দিয়েছিল। অনেকক্ষণ পরে মা বললেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বললে, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে নিয়ে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এ সব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, নান পড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে। তখন আর পড়তে পারে না, বোকার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তখন গড় গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তখন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই মুহূর্তের গভীরতাকে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে হয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। বলছিলাম শিশু মনের অপমান কোথায়? যে স্রষ্টা, সে যতই ক্ষুদ্র হোক, সে সৃষ্টির আনন্দে মেতে থাকে। সে আনন্দের মধ্যে যদি ভর্ৎসনা আসে এভাবে যে অপরের হস্তক্ষেপে তার এই লেখা ছাপা হয়েছে, তখন এক অজানা অপমানে নিজেকে গ্রাস করে ফেলে, যা তপনকে গ্রাস করেছে। তো আমরা জ্ঞানচক্ষু গল্পটি পড়তে গিয়ে দেখলাম যে এই জ্ঞানচক্ষু তপনের খুলেছে প্রথম একবার যখন সে মেশোকে একটা সাধারণ মানুষের মতো দেখে ভেবেছে যে লেখকরা এমনই সাধারণই হয়, বাবা কাকাদের মতো চা খায়, গল্প করে, স্নান করে, হাস্য তামাশা করে ইত্যাদি। এমন হয় লেখক? এই একবার তার জ্ঞানচক্ষু ঘুরেছে। যা সে ভেবেছিল এতদিন যে গল্প লেখকরা বোধহয় উন্নততর কোনো রাজ্যের জীব, তা তার বদলেছিল সেদিন। আবার তপনের জ্ঞানচক্ষু আরও একবার খুলল শেষে এসে, কি যে না, নিজে যা ঠিক তাই হয় সঠিক। অপরের পাইয়ে দেওয়া, অপরের সহযোগিতা নেওয়া, অপরের কাছ সহযোগিতা নিয়ে নিজের নামকে প্রতিষ্ঠা করা সঠিক নয়। তাতে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। বিস্ময়বোধক চিহ্ন দিয়ে এই গল্প শেষ হয়েছে। এই যে
তপনের জ্ঞানচক্ষু প্রথম খুলেছিল, আর মাঝে মাঝে খুলতে খুলতেও এসেছে সে বিভিন্ন টিকা টিপ্পণীর মধ্য দিয়ে। আর উন্মুক্তভাবে খুলেছে ওই একটা ছোট্ট বয়সের কিশোরের জ্ঞানচক্ষুটি এ গল্পের একেবারে অন্তিমে এসে। সেখানে মেসোমশাই জোর দিয়ে কিছু বলেননি, এ যেন তারও মুচকি মুচকি হেসে বা একটু একটু কারেকশন করে চলে যাবে এই সমস্ত বাক্যবিন্যাসের মধ্য দিয়ে তপন যেন একটা অনুকম্পার পাত্র, সে যেন অনুকম্পা গ্রহণ করেছে এমনই। এই জায়গাটিকে তপন মেনে নিতে পারেনি। তাই জ্ঞানচক্ষু গল্পটিতে পড়তে পড়তে আমরা একটা কিশোর মনের ঘাত প্রতিঘাতের জায়গায় চলে যাই। এই গল্প থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে প্রায়শই, কিছু কিছু প্রশ্ন সম্পর্কে আমি একটু আলোচনা করে দিই। তপনের চোখ মার্বেল হয়ে গেল, একটা জায়গায় উদ্ধৃতি আছে। প্রথমেই ওই মেসোমশাইকে দেখে তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল, যে এরকম হয়। ঠিক একই রকমের উক্তি, তিনটি উক্তি দেখো একই রকমের এবং একই রকমের উত্তর প্রায়। এ বিষয়ে সন্দেহ ছিল না তপনের। জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। এই চারটি বিষয়ে প্রত্যেকটিতেই হলো তপন বিগত দিনে লেখক সম্পর্কে যা ভেবেছে মেসোমশাইয়ের চলাফেরা বলা আচরণ দেখে সে ভেবেছে না, একজন লেখক ও সাধারণ মানুষ, অসাধারণ কিছু নয়, অন্য গ্রহের কিছু নয়। আর একটা উদ্ধৃতি থেকে প্রায় প্রশ্ন আসে, সত্যি তপনের জীবনের সবচাইতে সুখের দিনটি এলো আজ। কোন দিন? যেদিন সন্ধ্যা তারা নিয়ে মাসি এবং মেসো তার বাড়িতে উপনীত হয়েছে। ঠিক এই উদ্ধৃতির উল্টো বা বিপরীতার্থক শব্দটি গল্পের শেষে, আজ যেমন সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, আর শেষে আজ তপনের জীবনের সব থেকে বড় দুঃখের দিন। কোন দিন? প্রথম সুখের দিনটিতে হচ্ছে তার গল্প ছাপা হয়ে এসছে, তার উন্মাদনা, আর শেষে দুঃখের দিন যে সে অনুকম্পা গ্রহণ করেছে। সবার কথা অনুযায়ী সে অনুকম্পা গ্রহণ করে তার গল্প ছেপেছে, তার নাম উঠেছে। এটাই ছিল তার জীবনের সব থেকে বড় দুঃখের দিন। সন্ধ্যা তারা হাতে মেসোমশাই এলেন। তপনের লেখা বিদ্যালয়ের প্রথম দিন ছাপা হয়েছে, এটাই ছিল তার আনন্দের দিন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। প্রথম ছাপা হওয়ার পরে গল্প, এই কথা কানে শুনে সে নিজেকে ভাবতে পারছিল না যে আমার লেখা ছাপা হয়েছে, তাই ভাবছিল যে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এরপর গল্প পড়ে যে উদ্ধৃতিটি প্রায়ই আমাদের পরীক্ষাতে আসে, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পেল না তপন। গল্প পড়তে পড়তে থেমে গিয়ে সে আর আহ্লাদ খুঁজে পেল না। কেন আহ্লাদ খুঁজে পেল না? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে সে লেখা আগাগোড়া তপনের মেসোমশাইয়ের একটা নতুন লেখা, তা থেকে তপন হারিয়ে গেছে। এরপরের একটা উদ্ধৃতি দেখো, কিরে তোর যে দেখি পায়া ভারী ভারী হয়ে গেল। কিরে তুই যে পড়ছিস না, সবাই বলছে তোর যে পায়া ভারী হরে গেল, মানে তোর যে মুখ বন্ধ হয়ে গেল, তুই যে একেবারে নিজেকে ভারী ভারী কিছু ভাবছিস। কিন্তু আসলে কি তাই? এই শিশু মনের বলছিলাম একটা মনস্তাত্ত্বিক বিষয়। শিশু মনের এই দিকটা কেউ তাকাচ্ছে না। ইভেন মেসোমশাই একজন স্রষ্টা লেখক হয়েও না, মানুষ না, আসলে প্রশংসা পেতে চায়। মেসোমশাই কৌশলে তপনকে বাহক করে প্রশংসা পেয়েছে, আর ভেবেছেন তপন প্রশংসিত হচ্ছে, কিন্তু আসলে সে তো ক্ষুদ্র হলেও স্রষ্টা।
সে অপমানিত হচ্ছে। এই অপমানিত যে হচ্ছে এই বোধ ভরা বাড়ি ভরা কারুর মধ্যে সে অনুভূতি নেই। তপন যেন কোথাও হারিয়ে যায় এইসব কথার মধ্যে। প্রশ্ন আসে কোন কথার মধ্যে? আমাদের একটু ঘুরে ঘুরে লিখতে হবে কথাগুলো, সবার টিকা টিপ্পণীর মধ্যে। তারপরে সেই শেষের বিখ্যাত কথাটি, তপনের মনে হয় আজ তার জীবনের সবচাইতে দুঃখের দিন। সবচেয়ে সুখের দিন আর সবচেয়ে দুঃখের দিন তপনের জীবনে কোন দুটি দিন? একটা বড় প্রশ্ন আসে 5 নম্বরে। তা থেকে দুঃখের কিছুই নেই, তার চেয়ে অপমানের। শেষে বলেছে এই প্রথম দিন নামের লেখাটি তপনের নামে ছাপা হলেও তপন খুশি হতে পারে। আমরা যারা এখানে বসে আছি, যারা শুনছি, যারা শোনাচ্ছি, প্রত্যেকের মধ্যে কিছু সৃষ্টি ধর্ম আছে। তোমরা চেষ্টা করো গুছিয়ে গুছিয়ে কিছু লেখার, কিছু বলার, কিছু ভাবার। দেখবে ঠিক তোমরাও এমন সৃষ্টির আনন্দে মেতে উঠবে, জানবে এবং পারবে। আজ এ পর্যন্ত থাক। পরে আরেকটি বিষয় আমরা দেখব, আর একটি নতুন বিষয় নিয়ে আমরা আবার তোমাদের সামনে হাজির হব। সামনের দিন তোমরা একটুখানি দেখে রেখো হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলমটি সামনের দিনের পাঠ্য হবে, একটু দেখে রেখো, পড়ে রেখো, আলোচনা করা যাবে। আজকে রাখি, ভালো থাকো।